আসসালামু আলাইকুম। পরিসংখ্যানের খ এবং গ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার আবার আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা তিনটা চিত্র নিয়ে আলোচনা করব। তিনটা চিত্রের মধ্যে প্রথম চিত্রের নাম হচ্ছে আয়তলেখ। তো আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের প্রথমতই তিনটা ঘর বানাতে হবে। আয়তলেখ অঙ্কন করার কথা বললে আমার প্রথম কাজ হচ্ছে এই তিনটা ঘর বানানো। তিনটা ঘরের মধ্যে আছে শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। এর মধ্যে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা ওই দুইটা ঘর দেওয়া থাকবেই। তো আমার বাড়তি হিসেবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘরের প্রয়োজন। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘরটা কিভাবে তৈরি করব? অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘর তৈরি করতে গেলে আমরা দেখব শ্রেণীব্যক্তির প্রথম সংখ্যা কত। তো এখানে শ্রেণীব্যক্তির প্রথম সংখ্যা হচ্ছে 11। তো আমরা প্রথম সংখ্যা থেকে 1 কমিয়ে ফেলব। তো 11 থেকে 1 কমালে হয় 10, তার সাথে একটা 0.5 এবং পরবর্তীতে যে 20 আছে তার সাথে শুধু 0.5 দিয়ে দিলেই হবে। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে প্রথম সংখ্যা থেকে 1 ঘর কমিয়ে তার সাথে 0.5 আর পরের যে সংখ্যাটা আছে ওই সংখ্যার সাথে সরাসরি 0.5 লিখলেই হয়ে যাবে। তো এখানে 21 থেকে 1 কমালে হয় 20, 0.5 আর 30-এর সাথে 0.5। এখানে 31 থেকে 1 কমিয়ে 0.5 আর 40-এর সাথে সরাসরি 0.5। ঠিক এরকমভাবে 41 থেকে 1 ঘর কমিয়ে 40, তার সাথে 0.5 আর এখানে 50.5। 51 থেকে 1 ঘর কমালে 50.5 তার সাথে আর এখানে 60.5। তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে গেলে আগের সংখ্যা থেকে শ্রেণীর প্রথম সংখ্যা থেকে 1 ঘর কমাবো, কমিয়ে তার সাথে 0.5 দিব আর পরেরটার সাথে কমানোর দরকার নেই, শুধুমাত্র আমরা 0.5 দিয়ে দিব। তো এটা থেকে 1 ঘর কমিয়ে 0.5 আর এটার সাথে সরাসরি 0.5। এভাবে আমরা আয়তলেখর 3টা ঘর তৈরি করব আর 2টা ঘর তো দেওয়া থাকবে। আয়তলেখ অঙ্কন করতে গেলে প্রথমত আমাদের এই 3টা ঘরের প্রয়োজন। যদি বহুভুজ অঙ্কন করতে যাই তাহলে দরকার শ্রেণীব্যক্তি, মধ্যমান আর গণসংখ্যা। এই 3টা ঘর বহুভুজ আঁকতে গেলে প্রথমেই তৈরি করে নিতে হবে। তো শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা 2টা ঘর দেওয়া থাকবে, মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান আমরা ঘরের মধ্যে দেখেছিলাম 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তো 11-20 যোগ করলে 15 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 15.5। এভাবে সবগুলাই বের করতে পারি। আবার প্রথমটা বের করার পরে আমরা শুধুমাত্র ব্যবধানগুলো যোগ করেও বের করতে পারি। তারপরে অজীব রেখা। অজীব রেখার ক্ষেত্রে শ্রেণীব্যক্তি গণসংখ্যার পাশাপাশি প্রয়োজন ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখা অঙ্কন করতে গেলে প্রথমত আমার 3টা ঘর তৈরি করতে হবে। 3টা ঘর তৈরি করার পরে আমার অজীব রেখা অঙ্কন করতে হবে। তো 3টা ঘরের মধ্যে শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে, বাড়তি দরকার ক্রমযোজিত গণসংখ্যা। তো এখন আমরা দেখব কিভাবে চিত্রগুলো অঙ্কন করতে হয়। প্রথমত আমরা এই চিত্রগুলো অঙ্কনের জন্য কিছু ঘর দরকার, এই ঘরগুলো দেখেছি। এখন আমরা দেখব এগুলো দিয়ে কিভাবে চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে আমি কথা বলবো আয়তলেখ নিয়ে। তো আয়তলেখ অঙ্কন করতে গেলে প্রথমত আমি 2টা রেখা দিয়ে দিলাম। একটা রেখা এই দিক বরাবর আর একটা রেখা এই দিক বরাবর। এই রেখার নাম দিলাম ওয়াই আর এই রেখার নাম দিলাম বা এই অক্ষের নাম দিলাম এক্স। তো আয়তলেখ অঙ্কন করতে গেলে আমার 2টা রেখার প্রয়োজন, একটা এই দিক বরাবর আর একটা এই দিক বরাবর। এই দিক বরাবর রেখাটার নাম দিলাম এক্স আর এই দিক বরাবর রেখার নাম দিলাম ওয়াই। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে 5 ঘর পরে পরে কিন্তু চিহ্ন দেয়া আছে। যেমন এই যে এখানে 1 লাল ঘর থেকে আর 1 লাল ঘর 5 ঘর। তো এরকম কোনো একটা 5 ঘর থেকে একটা দাগ দিব ওয়াই বরাবর আর কোনো একটা 5 ঘর থেকে এই দিকে দাগ দিব, এটা যাবে এক্স অক্ষ বরাবর। এখন আমি আয়তলেখর জন্য যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ঘরটা বানিয়েছিলাম এই ঘরের মানগুলো আমি এক্স অক্ষ বরাবর লিখব। তাহলে এক্স অক্ষ বরাবর আমি আয়তলেখার সময় লিখব
অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কি লিখতে হবে এই ঘরের নামটা লিখে দিয়েছি। চিত্র অঙ্কনের সময় এই ঘর লেখার দরকার নাই, শুধুমাত্র বোঝার জন্য লিখেছি আমি। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলা লিখলাম। প্রথম দিকের 5টা ঘরে আমি এরকম কাটা দাগ দিয়ে দিলাম। এটা দিয়ে বোঝানো হয়েছে যে প্রথম 5 ঘর বাদ দেওয়া হয়েছে। তো প্রথম 5 ঘরকে বাদ দেওয়া হয়েছে বোঝাতে আমি এরকম একটা চিহ্ন ব্যবহার করলাম, এটার নাম হচ্ছে ভাঙা চিহ্ন। তো এখন আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘরগুলা লিখছি। প্রথমত আমি লিখব 10.5, পরে লিখব 20.5, তারপর 30, তারপর 40, তারপর 50 এবং সবার শেষে 60.5। ঠিক এরকমভাবেই লিখেছি। একটু আড়াআড়িভাবে লিখেছি যেন সংখ্যাগুলো আমি একটা ঘরের মধ্যে বা একটা জায়গার মধ্যে সঠিকভাবে লিখতে পারি। প্রতি 5 ঘর পর পর কিন্তু আমি ঘরগুলো লিখেছি। তো প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘরে লিখলাম 10.5, পরে 20, মানে এখান থেকে শুরু হয়ে সবগুলা লেখার পরে আমরা শেষেরটাও লিখে দিব। তো এক অক্ষ বরাবর আমরা লিখলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 10, 20, 30, 40, 50, 60। আর এক ওয়াই অক্ষ বরাবর আমরা লিখব গণসংখ্যাগুলো। প্রথম ঘরের গণসংখ্যা ছিল কত? 8। তো আমরা 10 থেকে 20 এই ঘরের মধ্যে 8 ঘরকে চিহ্নিত করলাম। 10 থেকে 20 এই ঘরের ভিতরে 8 ঘর। তো আমরা যদি একটু হিসাব করি, এখানে 5, এখানে 6, এখানে 7 এবং এখানে 8। এই 8 ঘরের মধ্যে আমি চিহ্নিত করে দিয়ে দিলাম। তাহলে আয়ত লেখার সময় আমরা প্রত্যেক ঘরে গণসংখ্যাগুলা বসাবো। তো প্রথম ঘরের গণসংখ্যা 8, আমরা 8টা ঘরকে নির্বাচন করে ওই 8টা ঘরকে চিহ্নিত করে দিলাম। পরে 20 থেকে 30-এর ঘরে আছে 10। এই 20 থেকে 30-এর ঘরে আমি কিন্তু 10 ঘর পর্যন্ত চিহ্নিত করে দিয়েছি। তারপরের ঘরে আছে 15, 12, তারপরে 5। এই যে 15, তারপরে আছে 12 এবং তারপরে আছে 5। তাহলে আমরা ওই অক্ষ বরাবর প্রত্যেকবার গণসংখ্যাগুলো আমরা দিয়েছি। নিচে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখেছি এবং উপরের দিকে গণসংখ্যাগুলো লিখেছি। এভাবে আমরা আয়তলেখ সম্পন্ন করলাম। তারপরে আছে গণসংখ্যা বহুভুজ। বহুভুজ আঁকতে গেলে আমি আবার আগের মতো এক অক্ষ বরাবর একটা দাগ দিলাম, আরেকটা দাগ নিলাম ওই অক্ষ বরাবর। ঠিক আগের মতোই ওই অক্ষ বরাবর সর্বোচ্চ গণসংখ্যা আমার কত পর্যন্ত আছে? 15। তাহলে আমি 15 ঘর পর্যন্ত লিখলাম। যদি 12 ঘরও থাকতো আমি 15 ঘরেই লিখতাম। 5 ঘর করে যত ঘর পর্যন্ত যাওয়া যায়, আমার যত ঘর পর্যন্ত দরকার আমি এত ঘর পর্যন্ত নিব, তবে 5 ঘর করে। তো এখানে 12 ঘর থাকলেও কিন্তু আমি 12 ঘর নিতে পারতাম না, আমার 15 ঘরে নেওয়া লাগতো। যদি 16 ঘর থাকতো তাহলে আমি 15 ঘরের পরে 20 ঘর লিখতাম। তো এই ঘরের দিকে আমি গণসংখ্যাগুলা লিখলাম আর এই দিকে আমি লিখলাম মধ্যমানগুলা। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রথম 5 ঘর ভাঙা চিহ্ন দিয়ে পরে মধ্যমানটা এই জায়গা থেকে শুরু না করে আমরা এই জায়গা থেকে শুরু করব। আয়ত লেখার সময় আমরা এখান থেকে শুরু করলেও বহুভুজের সময় আমরা এক ঘর বাদ দিয়ে এখান থেকে শুরু করব মধ্যমানগুলা লেখা। তো প্রথম মধ্যমান 15.5, পরে 25, 35, 45, 55 পর্যন্ত লিখলাম। লেখার পরে আবার আগের মতো গণসংখ্যাগুলা জাস্ট আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করলাম। আগে আমরা ঘর এঁকে চিহ্নিত করতাম, এখন শুধু বিন্দু দিয়ে চিহ্নিত করব। তো প্রথম ঘরের গণসংখ্যা 8, পরের ঘরে 10, 15, 12 এবং 5। আমরা যখন দাগটা মিলিয়েছি তখন এখান থেকে দাগ, পরে শুধুমাত্র বিন্দুর সাথে বিন্দুগুলো যোগ করেছি এবং শেষে এখান থেকে নিচের যে ঘরটা আছে ভূমি পর্যন্ত নামিয়ে দিয়েছি। তো এই দিকে গণসংখ্যা এবং এই দিকে মধ্যমান রেখে আমরা বহুভুজ অঙ্কন করেছি। তারপর আছে অজীব রেখা। তো অজীব রেখা অঙ্কন করতে গেলে আমার নিচের দিকে প্রয়োজন শ্রেণীর উচ্চ সীমা আর উপরের দিকে প্রয়োজন ক্রমযোজিত গণসংখ্যা। যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা বেশি হয় তাই আমি উপরের দিকে একটু বেশি জায়গা নিলাম। তো আমি নিচের দিকে লিখলাম শ্রেণীর উচ্চ সীমা। শ্রেণীর উচ্চ সীমা বা ঊর্ধ্বসীমা বলতে বোঝায়
একটা শ্রেণীর শেষের মানটা। তো 11 থেকে 20-এর শেষের মানটা 20, তার মানে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা 20, পরের ঊর্ধ্বসীমা 30, পরে 40, 50, 60। আমরা বহুভুজের মতো এখানেও ঠিক প্রথম 5 ঘর ভাঙা চিহ্ন দিয়ে বাদ দেওয়ার পরে আরও 5 ঘর পর থেকে লেখা শুরু করলাম। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আয়ত লেখার ক্ষেত্রে শুধুমাত্র প্রথম থেকে লিখতে হবে, এছাড়া বহুভুজ বা অজীব রেখার ক্ষেত্রে আরও 5টা ঘর বাদ দিয়ে তারপর লিখতে হবে। তো আমি এখানে লিখলাম শ্রেণীর উচ্চসীমা, বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছি যে এই ঘরে কি লেখা হয়েছে, এবং উপরের দিকে উঠানো হয়েছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা শুরু করি। প্রথমত প্রথম শ্রেণীর উচ্চসীমা বরাবর ক্রমযোজিত গণসংখ্যার পরিমাণ 8। প্রথমে 8 ঘরে বিন্দু দিলাম, পরের ঘরে 18, আমি 18-এর ঘরে বিন্দু দিলাম, পরের ঘরে 33, এই 33-এর ঘরে বিন্দু দিলাম, মানে 5 ঘর পরে পরে। পরে আছে 45, আমি 45-এর ঘরে দিলাম, এবং সর্বশেষ আছে 50। তারপর নিচ থেকে উপর পর্যন্ত শুধুমাত্র আমি বিন্দুগুলা যোগ করে দিলাম। তাহলে উপরের দিকে ক্রমযোজিত গণসংখ্যা এবং নিচের দিকে শ্রেণীর উচ্চ সীমা দিয়ে আমরা তৈরি করে ফেললাম অজীব রেখা। এখন এগুলো লেখার পরে একটা বিবরণ লিখতে হয়। আমি একটা বিবরণ লিখে দিয়েছি, একটা বিবরণ দিয়েই আমরা সবগুলা বিবরণ পারব। তো আমি এখানে লিখেছি অজীব রেখার বিবরণ। আমি আবার বলছি, এখানে লেখা হয়েছে অজীব রেখার বিবরণ। তো অজীব রেখার বিবরণ লিখতে গেলে প্রথমত আমি যে জিনিসটা করেছি, যে আমি চিত্রটা যে অঙ্কন করলাম, চিত্রটা কোথায় অঙ্কন করেছি? ছক কাগজে। আমরা এটাকে গ্রাফ পেপার বলি, বাংলায় বলা হয় এটাকে ছক কাগজ। ছক কাগজে আমরা একটু লক্ষ্য করি, x অক্ষ বরাবর লিখেছিলাম শ্রেণীর উচ্চসীমা, এখানেও তাই লেখা হয়েছে x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা, প্রতি ঘরকে 2 একক ধরে। ব্যবধান দেখো কত, ব্যবধান আছে 10 করে, কিন্তু আমি 10 ঘর লিখেছি 5 ঘরের মধ্যে। তো 5 ঘরের মধ্যে 10 ঘর লেখার মাধ্যমে আমি বুঝিয়েছি যে প্রতি ঘরের মান 2, প্রতি ঘরের মান 2 ধরার কারণেই কিন্তু আমি 5 ঘরে 10 লিখতে পেরেছি। তো প্রতি 5 ঘর পরে পরে আমি 10 ঘরের মান লিখেছি, তার মানে প্রতি ঘরকে 2 করে ধরেছি। অথবা সহজ কথায় বলা যায় যে ব্যবধান যখন 10 থাকবে তখন আমি প্রতি ঘরকে 2 করে নেব, আর যদি ব্যবধান 5 থাকে তাহলে প্রতি ঘরকে আমি 1 করে ধরব। তো আমি ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরেছি, যেহেতু ব্যবধান 10, প্রতি ঘরকে 2 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা, এবং y অক্ষ বরাবর সর্বদাই y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা, প্রতি ঘরকে 2 একক ধরে, আর এইদিকে আমি 1 ঘর করেই ধরেছি। তাহলে y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা লিখি। আর প্রথম 5 ঘর পর্যন্ত এই ভাঙা চিহ্ন দিয়ে বুঝিয়েছিলাম যে সংখ্যা 20 থেকে না, 1 থেকে শুরু হয়েছিল, কিন্তু আমি 1 থেকে যে সংখ্যাগুলো ওইগুলা গণিতের জন্য প্রয়োজন, এই অঙ্কের জন্য প্রয়োজন নাই বিধায় আমি স্কিপ করেছি, আর এই জন্য ডট ডট চিহ্ন বা ভাঙা চিহ্ন ব্যবহার করেছি, মানে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানোর জন্য। তাহলে কি হচ্ছে টোটাল লেখাটা, ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা, এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা লিখি। প্রথম 5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এখন বহুভুজের ক্ষেত্রে কি লিখব? আবার আগের মতোই ছক কাগজে x অক্ষ বরাবর, আবারও এখানে প্রতি ঘরকে 2 একক ধরে ধরা হয়েছে। x অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে মধ্যমান, আর y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে গণসংখ্যা লিখি। প্রথম 5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে, শুধুমাত্র এখানে অক্ষের মানগুলা পরিবর্তন হয়েছে। এখন x অক্ষ বরাবর মধ্যমান আর y অক্ষ বরাবর গণসংখ্যা। বহুভুজের সময় ছিল শ্রেণীর উচ্চ সীমা আর ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখার সময় ছিল অজীব রেখার সময় ছিল এখানে ক্রমযোজিত গণসংখ্যা, আর এখানে ছিল শ্রেণীর উচ্চ সীমা। বহুভুজের ক্ষেত্রে এখানে মধ্যমান আর এখানে গণসংখ্যা। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে লিখব আমরা
x অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক ধরে গণসংখ্যা লিখি। প্রথম 5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলোকে বিদ্যমান বোঝানো হয়েছে। তো এইভাবে আমরা গ্রাফে সম্পূর্ণ নাম্বার পেতে পারি। এভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের মুখস্থও করতে হবে না লেখাটা, আমরা গ্রাফ আঁকবো এবং গ্রাফ অনুসারে আমরা বিবরণ দিব। তারপর এটাতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। ধন্যবাদ।